নমস্কার, শুভ সন্ধ্যা। মৈত্রী চ্যানেল মৈত্রী বাংলাদেশ থেকে প্রচারিত এই চ্যানেলে আজকে ভারত, বাংলাদেশ এবং পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যারা অনুষ্ঠান দেখছেন তাদের সবাইকে আমার তরফ থেকে এবং চ্যানেল মৈত্রী ও সনি বাংলা দুটো টিভি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমাদের সমসাময়িক ভাবনা অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন প্রত্যেকের সঙ্গে আপনাদের আলাপ করিয়ে দিই। এবং প্রথম আজকে আমাদের সঙ্গে আছেন অশোক দাস, জনতা দল ইউনাইটেড পশ্চিমবঙ্গ শাখার সভাপতি। উপস্থিত আছেন দীপান্বিতা ঘোষ। দীপান্বিতা অ্যাকচুয়ালি ম্যাডাম সম্পর্কে একটু বলে নিই। পশ্চিমবঙ্গ নারী বাহিনী, যেটা বঙ্গ নারী না, যদি খুব ভুল না হয় তো বঙ্গ বাহিনী, বঙ্গজননী, হ্যাঁ আচ্ছা, বঙ্গজননী বাহিনীর উনি হাওড়া সদর শাখার সভানেত্রী। আর উপস্থিত আছে আমার আরেক সাংবাদিক বন্ধু সৌরভ সিনহা। এই চারজনকে আমি আমার তরফ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম। আজকের আমাদের অনুষ্ঠান শুরু করি। আজকে আমাদের এই সমসাময়িক ভাবনা যে অনুষ্ঠান প্রত্যেক দিনই হয়, প্রায় প্রতিদিনই সপ্তাহে প্রচারিত হয়। আপনারা দেখেন, আপনারা সঙ্গে থাকেন, এর জন্য অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথম অশোকদার কাছে যাই। অশোকদা, আজকে করোনা পরিস্থিতি যতটা যা দেখা গেছে এখনো পর্যন্ত, আমি পশ্চিমবঙ্গে বলছি, পশ্চিমবঙ্গে এই মুহূর্তে করোনা পরিস্থিতি উত্তর 24 পরগনার অবস্থা সব থেকে ভয়ানক। আজকে পর্যন্ত 700 এফেক্টেড। যদিও পাশাপাশি একটা কথা মানতে হচ্ছে যে আমাদের পরিস্থিতি মানে সুস্থতার হার অনেক বেশি। আমি জানি না সুস্থতার হার অর্থে এটা আদৌ কতটা ঠিক, এটা আপনারা ভালো জানেন আমার থেকে। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে করোনা পরিস্থিতি আজকে শুনেছেন আপনি যে ভ্যাকসিন কিন্তু অলরেডি আমেরিকা যে ভ্যাকসিন বার করেছে, জনসন যেটা বার করেছে, সেটা বোধহয় একদম সাকসেসফুল জায়গায় দাঁড়িয়ে আছে। আমি জানি না ভারতে কবে ভ্যাকসিন বেরোবে। তা আপনার কি মনে হয় যে এই যে ভ্যাকসিন যেটা বেরোচ্ছে, বা ওটা ধরে নেওয়া গেল যে জনসন কোম্পানির ভ্যাকসিন, যেহেতু জনসনের একটা আলাদা সুনাম আছে ওষুধের এতে, সেই জায়গায় আপনার কি মনে হয় যে এই ভ্যাকসিন ভারতের নেওয়া উচিত, না ভারত নিজের জন্যই ওয়েট করবে, নিজের ভ্যাকসিনের জন্য ওয়েট করবে, কি বলবেন? প্রথমে আপনি বললেন, নমস্কার সকলকে। তো প্রথমে আপনি বললেন পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা ঘটনা, কিন্তু সামগ্রিকভাবে আমি আজকের যেটা মানে তথ্য পরিসংখ্যান, তাতে কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থা মানে বাড়েনি, যেটা ছিল সেই অবস্থায় আছে। সামগ্রিকভাবে কিন্তু খারাপ দেখাচ্ছে না। এখন কোনো একটা জেলায় পার্টিকুলার একটা বেড়ে গেল কমে গেল সেটা অন্য কথা, কিন্তু সামগ্রিকভাবে পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু একই রকম আছে। সেই রকমভাবে বেড়ে যাওয়ার মতন কোনো মানে জায়গাটা নেই। কোনো একটা জেলায় কিছুটা বেড়ে গেল সেটা আলাদা কথা, সামগ্রিক আমি বলছি। তাহলে মানছেন যে বিহারের থেকে পশ্চিমবঙ্গ, তাহলে মানছেন অশোকদা, তাহলে মানছেন বিহারের থেকে পশ্চিমবঙ্গ সুস্থতার হার? আবার পশ্চিমবঙ্গ বিহারের আনছেন, ভারতবর্ষে আরো তো অনেক রাজ্য আছে, শুধু বিহার পশ্চিমবঙ্গ নিলে হবে? আমরা তো সারা ভারতবর্ষের কথা চিন্তা করছি। তো বিহারেও কিন্তু সেই তুলনায় আজকের যে রেকর্ড আছে সেখানে কিন্তু অবস্থাটা পশ্চিমবঙ্গের থেকেও ভালো আছে। আজকের দিনের কথা বলছি, আপনি রেকর্ডটা দেখে নিন। এই জন্যই বললাম পশ্চিমবঙ্গ এবং বিহার পাশাপাশি চলছে 1 নম্বর 2 নম্বরে। এটাও আপনাদের মাথায় রাখতে হবে। ভারতবর্ষের কেরলের কিন্তু আজকের অবস্থাটা আগের থেকে ভালো নেই। তো এই জন্যই পাশাপাশি আমরা প্রতিবেশী দুটি রাজ্য কিন্তু পাশাপাশি চলেছি। আমি বাংলায় বাস করি, আমি কখনোই বিহার একটা দৃষ্টান্তর জায়গায় বিহারকে আনতে পারি, কিন্তু আমি তো আলটিমেটলি বাংলায় বাস করি এবং বাঙালি। আমি আগের দিনেও বলেছি যে এখানে প্রতিকূল অবস্থার মধ্যে থেকে প্রশাসনিক স্তরে এবং যারা চিকিৎসার সঙ্গে যুক্ত আছেন একেবারে নিম্ন স্তর পর্যন্ত গ্রাসরুটে কাজ করছেন, সে সিভিক ভলান্টিয়ারই হোক, আশা কর্মী হোক, নার্সিং এবং ডাক্তাররা, তারা তো বেশি সমস্যার মধ্যে আছেন। এই বিশেষ পুলিশ ডিপার্টমেন্টের একবারে যারা নিচের দিকে আছেন, এবং যারা এই আমি বলবো সিভিক ভলান্টিয়ার, একটা কোথাও যদি একটা পজিটিভ পাওয়া গেলে তারা হন্যে হয়ে খুঁজছেন পুলিশের লোকেরা। তো কিন্তু তার মধ্যে অনেক সমস্যা আছে, তাদের অনেক চমকানো ধমকানো পার্টি লেভেলেও। আমি এই কথা যদি বলতে যাই, প্রথমে
তো না, আমার প্রশ্নটা হচ্ছে অশোকদা, তাহলে এটা না, আমি 1 মিনিট শেষ করবো। আমি আজকে বেশি বলবো না। সৌরভ তাকে আজকে চান্স দিতে হবে, কারণ হচ্ছে আমি আমার দাদাকে বাদ দিয়ে ভাই যদি এত বেশি বলে তাহলে সেটা শোভন নয়। সেইটার জন্য বলছি কিছু রাজনৈতিক ঘটনা ঘটছে। আপনি বলুন। না 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 না, সবাই বলবে, সবাই একা বললে তো হবে না, আমরা সকলে মিলে বলুন না, বলুন। সেটা হচ্ছে রাজনৈতিক কতগুলো ঘটনাও কিন্তু এর মধ্যে আমার চোখের সামনে আছে। হয়তো আপনি বলবেন প্রমাণ নিন, প্রমাণ দেওয়ার জায়গায় হয়তো সে ক্যামেরা নিয়ে আমি ঘুরি না, সেখানে কিন্তু এই পুলিশের একজন ভদ্রলোক টেস্ট করাতে এসছেন, সে তার একসময় পজিটিভ ছিল, আবার সেই পজিটিভ 15 দিন পরে যখন টেস্ট হচ্ছে, সেখানের এক পার্টির নেতা ঢুকে যে সবাইকে বারণ করে দিল, এই পজিটিভ এসে গেছে, এখানে কেউ আসবি না। তাহলে কি এই যে বলছি প্রতিকূল অবস্থার মধ্যে থেকে এরা কিন্তু কাজ করছেন, এটা কিন্তু বিহারে নেই, এটা কিন্তু এমনকি আজকের দিনের ওই দিল্লিতেও নেই, অন্য অন্য কোথাও আছে কিনা জানি, আমি 3-4টে যে রাজ্যের কথা জানি সেখানে নেই। তো এই জন্যে এনারা তো প্রতিকূল অবস্থার মধ্যে থেকে এখনো সেকেন্ড পজিশনে আছেন। আমি এনাদের ধন্যবাদ জানাচ্ছি, যারা এই করোনা যোদ্ধা হিসাবে লড়াই লড়ছেন। অনেকে মারা গেছেন, পুলিশের ভিতর থেকে মারা গেছেন, আশা কর্মী, এএনএম মারা গেছেন, অ্যাসিস্ট্যান্ট এএনএম মারা গেছেন, ডাক্তার মারা গেছেন, নার্স মারা গেছেন। সকলকে আমি আমার মানে সশ্রদ্ধ মানে তাদের নমস্কার জানাচ্ছি, তাদের আত্মার প্রতি শান্তি কামনা করছি। আমরা এই জনতা দল ইউনাইটেডের আমি একজন কর্মী হিসাবে মনে করি যে এটা সকলের করা কর্তব্য, এবং আমি করছি। সেদিনও যে বেহালা থানার যিনি মারা গেছেন, অশোকদার আজকে নেট সমস্যা করছে, অশোকদার নেট আজকে খুব সমস্যা করছে। আচ্ছা, আমরা নেটওয়ার্কের সমস্যার জন্য অশোকদা মনে হয় কেটে গেছেন, আবার উনি আসবেন। আমি যাই দীপান্বিতা ঘোষ ম্যাডামের কাছে। একটা কথা আপনাকে জিজ্ঞেস করি যে, প্রথম কথা, আমাদের এই চ্যানেলে আজকে আপনি সময় দিয়েছেন, এই জন্য আমরা কৃতজ্ঞ আপনার কাছে। একটা কথা আমায় বলুন যে আজকে আপনাদের যে টিম ওয়ার্ক, যেটা আজকে আমি দেখলাম বা বললাম, যে পশ্চিমবঙ্গ বঙ্গজননী যে বাহিনীটা, সেই বাহিনীটা অ্যাকচুয়ালি আপনাদের অ্যাক্টিভিটিসটা কি? বঙ্গজননী বাহিনীর অ্যাক্টিভিটি, এই বাহিনী, হ্যাঁ, আমরা পশ্চিম বাংলার প্রতিটা মানুষের কাছে পৌঁছতে চাই। এই বাহিনীর কাজ হচ্ছে প্রতিটা মানুষের কাছে পৌঁছবে, তাদের সুবিধা অসুবিধা তারা তাদের খোঁজ খবর নেবে। আসলে এই বঙ্গজননী বাহিনী তৃণমূল কংগ্রেসের একটি শাখা সংগঠন। মমতা বন্দ্যোপাধ্যায় এটি মানে আমাদের এই বাহিনীটি গঠন করেছেন এই কারণেই যে আমরা যেন প্রত্যেকটা মানুষের কাছে পৌঁছতে পারি। এই বিভিন্ন সমস্যা যে চারপাশে আছে, তাছাড়া অনেক আপনার ভুল ভ্রান্তি খবরের জন্য অনেক জায়গায় অনেক রকম অসন্তোষ ছড়িয়ে পড়ছে, যেগুলো ঠিকঠাকই সেটা বোঝানোর মানুষ নেই চারপাশে। তো আমরা আপাতত যারা আছি বঙ্গজননী বাহিনীর মহিলারা, তারা এইটাই মানুষের কাছে কাছে যাব যে ঠিকটা কি, সঠিক জিনিসটা বুঝতে হবে, আর এই যে বিভ্রান্তি যেগুলো ছড়িয়ে পড়ছে সেগুলো থেকে মানুষকে সচেতন করতে হবে। ঠিক সেই কারণেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এইটা তৈরি করেছেন। আপনাদের কোথায় মনে হচ্ছে যে বিভ্রান্তি ছড়াচ্ছে, কারা ছড়াচ্ছে বলে আপনারা মনে করেন? ছড়ানোর জন্য তো কোনো একজনকে বা একটি গোষ্ঠীকে দায়ী করা উচিত নয়, তবে নিশ্চয়ই কোনো একটা গোষ্ঠী সংগঠন তো আছে যারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বিভ্রান্তি ছড়াচ্ছে। কারা ছড়াচ্ছে সে তো অনেক রকম মাধ্যম আছে, ফেসবুকের মাধ্যমে ছড়াচ্ছে, হোয়াটসঅ্যাপে ফেক নিউজ ছড়াচ্ছে, নিউজে অনেক রকম বিভ্রান্তিকর। রাজনৈতিক তো নিশ্চয়ই একটা কোথাও উদ্দেশ্য থাকবেই, না হলে কেন এরা হচ্ছে? কেউ তো আর শুধুমুধু বিভ্রান্তি ছড়াবে না। তো এই একটা খুব কঠিন সময়ে চলছে আমাদের এই করোনার সময়, এত কঠিন সময়টা, এই সময় মানুষ এমনিতেই খুব একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, তারা মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছে অনেক সময়। তো এই সময় এই বিভ্রান্তিগুলোর জন্য একটা চরম বিশৃঙ্খলতা সৃষ্টি হচ্ছে, সেটা যাতে না হয় সেটা থেকেই মুক্তি পেতে চাইছি আর কি আমরা।
আচ্ছা, আমার কাছে যতটা খবর আছে, সৌরভ এই ব্যাপারটা বলতে পারবে। সৌরভ, আমি তোমার কাছে আসছি। আমি যতটা জানি, এটা তুমি যে আজকে যেমন দীপান্বিতা ম্যাডাম বলছেন যে পশ্চিমবঙ্গে ওনাদের যে একটা গ্রুপ তৈরি হয়েছে, তা এরকমই বিজেপিরও একটা না মহিলা বাহিনীর একটা নতুন সংগঠন তৈরি হয়েছে। তা দুজনদের অ্যাক্টিভিটিস কি এক, তোমার কি মনে হয় সৌরভ? হ্যাঁ, সেটা হচ্ছে যে প্রথম কথা হচ্ছে যে দুর্গা বাহিনী বলে বিজেপির একটা মহিলা সংগঠন তৈরি হয়েছে, এটা সত্য কথা। কিন্তু দুর্গা বাহিনীর মানে আমি কারোর বিরোধিতা না করে বলছি, কোনো রাজনৈতিক বিরোধিতার জায়গা থেকে না গিয়েই বলছি, দুর্গা বাহিনী কিছু আমি এখানে মানে অন্তত আমার চোখে পড়ে। এবং আমি বস্তুত মানে অশোকদা নিজে বিরোধী রাজনীতি করেন, কিন্তু অশোকদাও মনে হয় জানেন যে বঙ্গজননী বাহিনীর যিনি সভানেত্রী তিনি হচ্ছেন ডাক্তার কাকলি ঘোষ, মানে নামটা জানে, মানে মোটামুটি অনেকেই জানে। কিন্তু দুর্গা বাহিনীর যে কে সভানেত্রী সেটা আমি নিজে সাংবাদিক হিসেবে আমিও ভুলে যাই, কিংবা আমি জানি না, কিংবা হাওড়া জেলায় যিনি রয়েছেন কে মানে কার নাম এটা বলতে পারবো না। এবং এই যে লকডাউনের সময় কিংবা এই যে করোনা ভয়াবহ পরিস্থিতির সময়, মানে আমি নিজে দেখেছি, মানে আমি কোনো রাজনৈতিক মতাদর্শের বাইরে থেকেই বলছি, আমি নিজে দেখেছি যে পশ্চিমবঙ্গ বঙ্গজননী বাহিনী যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছে, বিশেষত আমার এরিয়াতে, আমি তো আমার ঘর থেকেই তো আগে বাইরেটা দেখবো। আমার এলাকায় যদি দেখি যে উনি যিনি রয়েছেন, উনি হাওড়া সদরে সভানেত্রী, উনি যেরকম ভাবে রাস্তায় নেমেছেন, ইভেন ওনার পরিবার রাস্তায় নেমেছেন, এবং ওনার সাথে সাথে যেই সব মহিলারা রয়েছেন যেরকম রাস্তায় রয়েছেন, এমনকি ওনারা, আমি নিজের চোখে দেখেছি যে কিছু মানুষের মধ্যে তো বিভ্রান্তি ছড়িয়েছিল, আপনি নিজেও জানেন। আমাদের সাংবাদিক সুমন গাঙ্গুলির কাকিমার করোনা হয়েছে বলে ওর সঙ্গে কিরকম অন্যায় অত্যাচার হয়েছে সেটা আপনিও জানেন। এরকম কিছু কিছু জায়গা তো হচ্ছে, কিন্তু এনারা গিয়ে মানুষকে বুঝিয়েছেন, মানুষকে করেছেন, এবং দরকারে মানুষের কাছে দাঁড়িয়েছেন, মানুষের বাজার করে দিয়েছেন, তাদেরকে বুঝিয়েছেন যে দেখো এটা হতেই পারে, রোগের এলাকায় এলাকায় করেছেন, এরা অনেকটাই করেছেন। শুধুমাত্র আর্থিক সাহায্য কিংবা খাদ্য দ্রব্য দিয়ে সাহায্য করাটাই সাহায্য নয়, নানা রকম মানসিক ভাবে বিভিন্ন সময় পাশে দাঁড়িয়েছে। কিন্তু দুর্গা বাহিনীকে আমি দেখিনি, মানে দুর্গা বাহিনীর যে ড্রেস কোড কোনটা আমি বলতে পারবো না। যেভাবে বঙ্গজননী বাহিনীর ড্রেস কোড সবাই জানে, হ্যাঁ, বঙ্গজননীর বাহিনী ড্রেস কোডটা সবাই জানে, ওই যেমনি হলুদ শাড়ি সবুজ পা, যেটা উনি এখন পরে আছে। রয়েছে তো। হ্যাঁ, ঠিকই বলেছেন, নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে খুব। আমার তো একটু আগে চলে গেছিল, আবার কি বলবো। আচ্ছা বলুন। আমি তো রয়েছি। হ্যালো, হ্যাঁ বলুন। সৌরভদা তো আছে। অশোকদা, আমি তো রয়েছি, ছবি কারণটা আমি বুঝতে পারছি। আমি তো রয়েছি। সৌরভ আছে, সৌরভ বয়ে যাচ্ছে না তো? সৌরভ আছিস? হ্যাঁ আমি আছি তো। দীপাদি দেখতে পাচ্ছি, আমাকে লাইনে পাওয়া যাচ্ছে না? আপনি স্টিল হয়ে গেছেন, আপনার ছবিটা স্টিল হয়ে গেছে। না এত প্রবলেম হচ্ছে কেন? না, দেবাশিস দা নেটের গন্ডগোল করছে। অশোকদা আমায় দেখতে পাচ্ছেন তো? আপনাকে স্টিল দেখা যাচ্ছে। সকলকে দেখতে পাচ্ছি, এবং আমার তো মুভমেন্ট হচ্ছে। এই তো আমরা তিনজনকে দেখতে পাচ্ছি। মুভমেন্ট হচ্ছে। আমাদের তো মুভমেন্ট হচ্ছে, আমি দেখতে পাচ্ছি। যাই হোক, আমি মূল কথাটা বলে দিই, সেটা হচ্ছে যে না সৌরভ রয়েছে, সৌরভ প্রথম থেকেই রয়েছে। সৌরভদা রয়েছেন, আপনারই কিছু সমস্যা হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ বোধ হয়। ও আচ্ছা, হ্যাঁ আমি হারিয়ে গেছি। বল সৌরভ, আমরা যে জায়গায় ছিলাম। হ্যাঁ, যে জায়গাটা বলছিলাম, তা এই জায়গা থেকে দুর্গা বাহিনী কথা যেটা হচ্ছে, কিন্তু সেইটা কিন্তু আমরা কিন্তু দেখতে পাইনি। আমরা অন্তত আমার এলাকায় কিন্তু দেখিনি, কিন্তু এদের দেখেছি। সেই হিসেবে যদি দেখা যায় যে এদের অ্যাক্টিভিটিটা অনেকটাই ভালো, মানুষের কাছে পৌঁছানো, মানুষকে ওষুধ পৌঁছে দেওয়া। এমন দেখা গেছে রাত্রেবেলা পর্যন্ত এরা নেমেছে, এমনকি যেদিনকে মহালয়ের দিন ছিল সেদিনকে ভোরবেলা গঙ্গা ঘাটে গিয়ে
মানুষের কাছে পৌঁছানো, মানুষকে মানে নানা রকম ভাবে যত রকম ভাবে সাহায্য করা যায়। দেখুন, একটা ছোট্টখাটো হেল্প, হ্যাঁ, ভালোবাসা যেরকম ভাবে দেওয়া যায় এটা করেছে, কিন্তু সেটা আমি কিন্তু দুর্গা বাহিনীর না, এটা দেখি এখানে আমার একটা সম্পূর্ণ বক্তব্যটা নিরপেক্ষভাবে বললাম। আমি কিন্তু কোনো কারোর দিকে ঝোল টেনে বলি, নিরপেক্ষভাবে বলেছি ঘটনাটা যেন সত্য। আমার একটা এই জায়গায় আমার একটা প্রশ্ন আছে, যেটা দীপান্বিতা ম্যাডাম বললেন যে এটা তৃণমূল কংগ্রেসেরই একটা গ্রুপ দল, উনি যেটা বলেছেন খুব ঠিকই আছে। তা আমার একটা এখানে প্রশ্ন আছে যে তৃণমূল কংগ্রেস এতদিন বাদে যাদের আলাদা মহিলাদের গ্রুপ আছে, মহিলাদের সংগঠন আছে, সব থাকার পরেও হঠাৎ করে কেন আবার একটা গ্রুপ তৈরি করতে হলো? কোথাও কি ভয় আসছে যে যদি কিছু ঘটে যায় সেই জন্য দলটাকে আরো স্ট্রং করার জন্য আলাদা করে কি এরকম গ্রুপ? না, এরকম হয় না। মানে আপনি নিজে একজন সাধারণ সম্পাদক এবং একটা নামী ক্লাব চালান, আপনি নিজেও একটা বীজের এতে চালান, অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে আপনাকেও কিন্তু অনেক সময় কিছু কোর গ্রুপ করতে হয়েছে কাজের সুবিধার্থে। অনেক সময় দেখা যায় যে কাজের প্রেশারটা যখন দেখছেন, আপনি নিজেও দেখেছেন, যখন আপনার আমার ঘাড়ে যখন অতিরিক্ত ভাবে পড়ছে তখন আপনি কিন্তু ভাগ করে দিয়েছেন কাজের প্রেশার। এবার যখন গোষ্ঠীটা বড় হয়, সমষ্টি বড় হয়, যখন পরিবার বড় হয়, যেরকম দেখবেন একটা পরিবারে ধরে নিন 10 জনকে নেমন্তন্ন করে খাওয়ানো আর 2000 লোককে যখন নেমন্তন্ন করে খাওয়ানো হয়, তখন কিন্তু বিভিন্ন জনকে পাটে পাটে ভাগ করে দেয়, তুই এইটা দেখবি, তুই ওইটা দেখবি, তুই এইটা দেখবি, এইভাবে ডিভিশন বা ডিভিশন অফ লেবার। আচ্ছা আচ্ছা, এই জায়গাটা অশোকদা কি মনে করেন এই ব্যাপারটা নিয়ে? অশোকদার বক্তব্য আমি বলি, দেখুন, আমাদের এরকম কোনো বাহিনী নেই, তবে সামগ্রিকভাবে সাংগঠনিকভাবে আমরা তো শক্তিশালী পশ্চিমবঙ্গে ততটা নই। সে কিন্তু আমরা এই যে 23টা জেলা আছে, 23টা জেলার মধ্যে প্রায় 20টা জেলাতে আমরা কিন্তু কাজ করেছি। দেখুন, আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে কলকাতা শহরের মানুষকে দেখার জন্য কিন্তু বিভিন্ন সংগঠন, অরাজনৈতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন আছে, কিন্তু প্রত্যন্ত গ্রামের যেখানে আছে, দেখুন আমি বলি যে ঝাড়গ্রাম জেলা, ঝাড়গ্রাম ব্লকের মানিকপাড়া এবং তার আশপাশে প্রায় 20 কিলোমিটার এরিয়া নিয়ে শ্যামল মাহাতো আমাদের জেলা সভাপতি। সে কিন্তু মানুষের দুয়ারে দুয়ারে যে সেই ঝিঙে পটল থেকে আরম্ভ করে সেই সমস্ত জিনিস কিন্তু সে এমন মানুষের হাতে পৌঁছে দিয়েছেন, হয়তো দেবাশিস দা আপনি চিন্তা করতে পারবেন না, শ্যামল মাহাতো কিন্তু খুব একটা বড় লোক না, আমার পার্টির ফান্ড অতটা টাকা দেয়নি, কিন্তু সে মানুষের কাছ থেকেই সেই সাহায্যগুলো নিয়েছে এবং সেই গরিব মানুষের কাছে পৌঁছে দিয়েছে। সামগ্রিকভাবে কিন্তু এই করোনার মধ্যে একটা জিনিস আমি লক্ষ্য করেছি, সেটা হচ্ছে সাধারণ মানুষে কিন্তু অনেক এগিয়ে এসছেন মানুষকে সাহায্য করার জন্য। সাহায্য ঠিক নয়, মানে পরস্পরের সহযোগিতা করে পরস্পরকে বাঁচিয়ে রাখার জন্য চেষ্টা করেছেন, সেরকম ঠিক যেমন শহর বললাম, শিলিগুড়ি শহরের আমার ভূষণ শনি যে আমাদের সভাপতি জেলার, সে কিন্তু মাটিগাড়া থেকে আরম্ভ করে শিলিগুড়ির বিভিন্ন। অশোকদা ক্যামেরা ঘুরে গেছে। সেখানে কিন্তু সে মাটিগাড়া থেকে বর্ষাবাড়ি থেকে আরম্ভ করে সে কিন্তু নিজের পয়সা খাবার নেই, কিন্তু কতগুলো এনজিও, নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, তারা খাবার তৈরি করছে, ডিস্ট্রিবিউট করার লোক নেই, সে সেইগুলোকে গাড়ি করে করে নিয়ে নিয়ে মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দিয়েছে। এরকম কিন্তু আমরাও করেছি, হয়তো আমাদের ওরকম বাহিনী নেই, আমরা সংগঠিত অতটা নই। এর সঙ্গে সঙ্গে বলি যে হাওড়াতেও করেছে আমার ছেলেরা, তো এরা কলকাতাতে তো আমি নিজে অন্যের আমি পৌঁছতে পারিনি। আমার একটা যেমন পাটনা থেকে একটা খবর এসছে যে अभी आपको एक ग्रुप है, उन लोगों को पास खाना नहीं है, खाना का ব্যবস্থা করি। এগুলো কিন্তু আমি শুধু নয়, এটা কিন্তু আমাকে অনেকে সহযোগিতা করেছে, আমার পার্টির অত ফান্ড নেই, কিছু নেই, কিন্তু বহু মানুষ আমাকে সহযোগিতা করেছেন এই মানুষগুলোর কাছে পৌঁছাবার জন্য। তো সেরকম ভাবে আমি অনেককেই দেখেছি, অন্য রাজনৈতিক দল ছাড়াও অনেক সংগঠন আছে যারা মানুষের জন্য এগিয়ে এসে এইভাবে করোনার সময় মানুষকে সাহায্য করেছেন। সেই সময় 5 কেজি করে চাল গম পাওয়া যায়নি, সেই প্রাথমিক প্রথম অবস্থায়, একদম প্রথম অবস্থায় বহু সাধারণ মানুষকে সাহায্য করেছেন। তারা কিন্তু খুব একটা শিল্পপতি নয়, বড় লোক নয়, কিন্তু তার কারোর হয়তো 5000 টাকা আছে, কারোর হয়তো 100 টাকা আছে, সেই 5000 টাকার মানুষ কিন্তু 100 টাকার মানুষকে সাহায্য করেছেন। এইটা একটা সমাজের মধ্যে একটা কিন্তু খুব ভালো দিক আমি কিন্তু দেখতে পেয়েছি লকডাউনের মধ্যে।
না, এটা আমি আপনার সঙ্গে একমত, এটা পুরোপুরি একমত আপনার সঙ্গে। আমি আসছি দীপান্বিতা ম্যাডামের কাছে। একটা কথা বলুন যে আজকে পশ্চিমবঙ্গে প্রায় নির্বাচন আসন্ন, আর 2-4 মাস 6 মাসের মধ্যেই পশ্চিমবঙ্গে নির্বাচন আসবে, আপনিও জানেন, আমরাও জানি। তো একটা কথা বলুন যে রাজনৈতিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে, যেহেতু আপনারা তৃণমূল কংগ্রেসেরই একটা দল, সেই জায়গা দিয়ে আমি এটা ধরে নেব যে আজকে পশ্চিমবঙ্গের নির্বাচনে এরকম কি কোনো চিন্তা ভাবনা আছে যে আপনাদের এই যে দলগুলো, সেখান থেকে কোথাও জনপ্রতিনিধি হবেন বা করা হবে, এরকম কিছু চিন্তা ভাবনা আছে? দেখুন, এই চিন্তা ভাবনাটা তো আমাদের নয়, আমাদের উপরে আমাদের যিনি রাজ্য সভানেত্রী আছেন, তাছাড়াও যিনি কিনা আমাদের সুপ্রিমো আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী, এসব আমার মনে হয় এই সমস্ত দায়িত্ব ওনারই। আমরা কাজ করতে এসেছি, কাজ করছি, আমাদের একটা বাহিনী তৈরি হয়েছে, আমাদের বাহিনীর কাজ হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, মানুষের পাশে থাকা। আপাতত যে দায়িত্ব আমাদের উনি দিয়েছেন সেটাই আগে ভালো করে পালন করি, তারপরে তো মাথার উপর ওনারা আছেনই সব চিন্তা ভাবনা করার জন্য। এগুলো সম্বন্ধে কিন্তু আমাদের কাছে সেইভাবে কোনো খবর নেই, বা আমরা সেভাবে কোনো জানি না জিনিসটা। আমি অশোকদাকে একটা প্রশ্ন করছি। অশোকদা, একটু অন্যদিকে আমার প্রশ্নটা নিয়ে যেতে হচ্ছে যে আপনি জানেন যে আপনার বিহারে মানে যেহেতু বিহারের আপনার মেন দল, তো বিহারে আজকে আপনি দেখেছেন যে বিহারের প্রাক্তন ডিজি আজকে আপনাদের দলে আজকে নাম লিখিয়েছেন, যিনি এতদিন প্রশাসনের একটা উচ্চ এবং অত্যন্ত দায়িত্বশীল পদে ছিলেন। তো হঠাৎ করে উনি চাকরি ভিআরএস নিয়ে আজকেই কিন্তু উনি আপনাদের দলে নাম লিখিয়েছেন, এটা আপনি জানেন। তো কোথাও কি মনে হচ্ছে না যে এরা, যে প্রশ্নটা আগের দিনও করেছিলাম আজও করছি, যে কোথাও কি মনে হচ্ছে যে ওই মুম্বাইয়ের ঘটনাকে কেন্দ্র করে ওনার এই রাজনীতিতে ফিরে আসা বা রাজনীতিতে ঢোকা, সবটাই কি কোথাও রাজনীতির গন্ধ নেই? আপনি কি বলেন? আপনি যে প্রশ্নটা করলেন তার আগে একটা যে কথা বলেছেন বিহারের দল, একটু আমাকে সময় দেবেন। সেটা হচ্ছে আমরা বিহারের দল, জনতা পার্টি থেকে জনতা দল। এই জনতা পার্টি এখানে একসময় বিরোধী দল ছিল, 1982 সাল পর্যন্ত বিরোধী দল। কাশীকান্ত মৈত্র বিরোধী দলের নেতা ছিলেন। এখানে আমাদের 16 জন এমপি ছিলেন, প্রফুল্ল চন্দ্র সেন থেকে আরম্ভ করে, আভা মাইতি থেকে আরম্ভ করে, সমর গুহ থেকে আরম্ভ করে, বহু ডক্টর প্রতাপ চন্দ্র থেকে অশোক দাশগুপ্ত থেকে আরম্ভ করে, যিনি সব থেকে জরুরি অবস্থার সময় বেশি দিন জেল খেটেছিলেন, সেই অশোক দাশগুপ্ত, ডক্টর প্রভাত পালি, যিনি মনীন্দ্রচন্দ্র কলেজের প্রফেসর ছিলেন, এই সমস্ত স্বনামধন্য ব্যক্তিরা, রাজনৈতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু আমাদের দলটাকে তৈরি করেছেন। তাহলে সেই জায়গা থেকে তাদেরই আমরা বলতে পারেন, আমরা সেই জায়গা থেকে সেই ধারা বেয়ে আমরা আজকের এখানে এসে ভেঙেছে সমতা পার্টি থেকে, অনেক ভেঙেছে, অনেক টুকরো হয়েছে। সত্যি কথা বলতে শুধুমাত্র তাই নয়, জয়প্রকাশ নারায়ণ থেকে আরম্ভ করে মোরারজি দেশাই থেকে আরম্ভ করে সবাই ছিল। হ্যাঁ, এইখানে যদি বলেন বিজু পট্টনায়কের ছেলে নবীন পট্টনায়ক, ওই বিজু পট্টনায়ক আমাদের যুব জনতার জেনারেল সেক্রেটারি ছিলেন, পরবর্তীকালে তিনি উড়িষ্যায় বিজু জনতা দল তৈরি করেছেন। এরকম তো মানে ওই জনতা থেকে ভেঙে কংগ্রেস থেকে ভেঙে নানা রকম কংগ্রেস হয়েছে। হ্যাঁ, সেই জন্য পশ্চিমবঙ্গের উদিত হয়নি, মানে একটা যেন হঠাৎ করে একটা বেরিয়ে এলো একটা রাজনৈতিক দল, সেরকম ছিল না। আমাদের একটা ইতিহাস আছে এবং একটা নীতিগত আদর্শগত গণতান্ত্রিক সমাজবাদী একটা চিন্তা আছে, এবং আমার নেতা এখন নীতিশ কুমার, তিনিও সেই চিন্তার মানুষ। এইবার যেটা বললেন ডিজির সম্বন্ধে বললেন, দেখুন হ্যাঁ, সেটা তো নিশ্চয়ই তিনি নিজেও বলেছেন যে আমি যদি এই অবস্থায় ডিজিতে থাকি, এই পদে থাকি, তাহলে ও বলবে যে বিহারের জনগণ বলবেন যে নিরপেক্ষভাবে কাজ করছি না, আমি নীতিশ কুমারের হয়ে কাজ করছি। সেই জন্যই কিন্তু সেখান থেকে ভিআরএস দিয়ে বেরিয়ে এসছেন। এইবার আপনি যদি বলেন জনতা দলে এসছে কেন, তো দেখুন, যে কোনো মানুষ যে কোনো দলে যোগদান করতে পারেন, সেটা তার ব্যাপার। আর একটা জিনিস আপনাকে বলবো, দেখুন, ভালো ভালো মানুষ যদি পড়াশোনা জানা, অভিজ্ঞ, তারা যদি রাজনৈতিক দলে না আসেন, সেই দলটাকে প্রশাসনই চালাবেন কি করে, এটারও কিন্তু একটা দরকার আছে। আপনি সেখান থেকে ধরে এনে নেতা বানিয়ে দিলেন, এমপি বানিয়ে দিলেন, এমএলএ বানিয়ে দিলেন, তার ফল কিন্তু ভালো হয় না। না রাজনৈতিক বুদ্ধি আছে, না রাজনৈতিক ভাবে তারা কোনো কাজ করতে পারেন। তো সেই জায়গা থেকে
উনি যদি আসেন তাতে তো বিহারবাসীর পক্ষে কতটা মঙ্গল করার কথা। অশোকদা, এই জায়গাতেই আমি আপনাকে দাঁড় করাচ্ছি, একটা কথা বলছি। আপনি দেখুন বিহারের, আপনি যে কথাটা বললেন না, সেখান থেকে দাঁড় করানো, বিহারের রাজনীতি আপনিও জানেন, আমরাও জানি যে একটা সময় বিহারে যে সমস্ত রাজনৈতিক মতাদর্শের লোকরা বা কাজ করেছেন, তারা কিন্তু কেউ ছিলেন ক্রিমিনাল, কেউ ছিলেন চোর, এটা কিন্তু এক সময় এটা ছিল, আপনি দেখেছেন। আজকে তাহলে আগে উদ্যোগ করা উচিত যে যাকে তাকে ধরে এনে দাঁড় করিয়ে দেয়া, এটা মনে হয় সব ক্ষেত্রে ঠিক নেই। অশোকদা, শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন, বলুন, আমার প্রশ্নটা বুঝতে পারলাম না, একটু যদি বলেন। তোমার নেটটা বড্ড ডিস্টার্ব করছে দেবাশিস। অশোকদা, হ্যাঁ 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 বলুন, প্রশ্নটা বলুন একবার। বলছি অশোকদা, শোনা গেল? প্রশ্নটা হচ্ছে শোনা যাচ্ছে, যেটা বললেন, হ্যাঁ বলছি, আজকে যেটা আপনি বলছেন যে যেখান থেকে সেখান থেকে নিয়ে মানুষকে দাঁড় করানো, এই প্রসঙ্গে আমার একটা বক্তব্য আছে। বিহারে এক সময় বহু মানুষ ছিলেন যাদের কোনো, আপনি নিজেও জানেন, তারা কেউ ছিলেন ক্রিমিনাল, কেউ ছিলেন ডাকাত, কেউ ছিলেন অন্যান্য অনেক ব্যাপার, মাফিয়া। আজকে কিন্তু এই কথাটা তাহলে আপনার কাছ থেকে আশা করা যায় না, বা আপনি বলতে পারেন না যেখান থেকে সেখান থেকে ধরে দাঁড় করিয়ে দিচ্ছে। এটা কিন্তু এক সময় বিহারের এটা খুব একটা প্রচলিত ব্যাপার ছিল, এখন হয়তো নেই, একটা সময় ছিল, এটা অস্বীকার করলে হবে না। দেখুন, ইতিহাসকে তো কেউ অস্বীকার করতে পারে না। এক সময় বিহারে বামপন্থীদের মানে কমিউনিস্টদের একটা গড়, সেই কমিউনিস্টের গড় কিন্তু নীতিশ কুমার আসার পরে কমিউনিস্টের গড় কিন্তু ভেঙেছে। কারণ হচ্ছে সমাজবাদী চিন্তা, গণতান্ত্রিক সমাজবাদী চিন্তা আসার ফলে যে কমিউনিজমের যে একটা গরিব মানুষ, সাধারণ মানুষ যে আকৃষ্ট ছিল, সে আকর্ষণটা আজকে নেই। আজকে নীতিশ কুমারের প্রতি তারা আকৃষ্ট হয়েছেন, কারণ তিনি সেই গরিব মানুষ, সাধারণ মানুষ, পিছিয়ে পড়া অনগ্রসর মানুষ, তিনি যেমন বলছেন ন্যায়ের সাথে বিকাশের কথা বলছেন, সুশাসনের কথা বলছেন। আজ আপনি ঠিকই বলেছেন, 15 বছর 20 বছর আগে কেউ ভোটই দিতে যেতে পারতো না, বলবে তোমার ভোট হয়ে গেছে। আজকের আপনি নিজেই বলুন, বিহারের কোনো মানুষ কিন্তু অভিযোগ নেই যে নীতিশ কুমারের এই 15 বছরের শাসনকালে কেউ ভোট দিতে পারছেন না। সে যদি যে কোনো জাতের হন, আমি বলবে না তো ওখানে জাতপাত আছে, জাতপাতটা ভেঙে দিয়ে নীতিশ কুমার উন্নয়নের দিকে নিয়ে আসছেন আস্তে আস্তে। এবং আজকের এই যে নির্বাচন, এর আগের বারের নির্বাচন এবং এবারের নির্বাচন, উন্নয়নকে অনেকটা সামনের দিকে নিয়ে এসছেন। তাহলে সে একটা ব্যবস্থাপনাকে ভাঙতে তো সময় লাগবে, ভেঙে ভেঙে আস্তে আস্তে সেই জায়গায় একটা শিক্ষারও বিষয় আছে। আপনাকে একটা কথা বলি, শিক্ষার জায়গা থেকে উনি অনেক উন্নত করেছেন, অনেকে স্বীকার করবেন না করবেন। আমি একটা কথা বলি, কিছুদিন আগেই যে দুটো একটা বড় কাজ করেছেন, সেটা হচ্ছে নালন্দাতে, যেখানে একসময়ের বড় একটা ভারতবর্ষের, সে প্রাচীন ভারতবর্ষের শিক্ষা প্রতিষ্ঠান ছিল, সেখানে তিনি আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটি তৈরি করেছেন, আন্তর্জাতিক মানের আর্যভট্ট নলেজ ইউনিভার্সিটি করেছেন। সেখানে চাণক্য ল ইউনিভার্সিটি তৈরি করেছেন। তিনি কিন্তু এইদিকে যাচ্ছেন। একটা জাতি তাকে যদি আগিয়ে নিয়ে যেতে হয়, প্রথম হচ্ছে শিক্ষা, সেই শিক্ষাটার দিকে কিন্তু যাচ্ছেন। আগে স্কুলের যে ড্রপ আউট ছিল, সেই ড্রপ আউট মেয়েরা তো একরকম যেতেনই না, আর যাওয়ার মতন অবস্থায় ছিল না। রাস্তাঘাটে প্রথম কথা, দ্বিতীয় কথা সেই যে বললেন অরাজকতা, সেই জায়গা থেকে আজকের দিনে কিন্তু তাই তিনি যে প্রথম সাইকেল দেওয়া চালু করেছিলেন, হয়তো বলবেন এটা একটা আকর্ষণ, এটা একটা ঘুষ দেওয়ার মতো, এটা একটা আকর্ষণ। এই আকর্ষণের মধ্যে দিয়ে তাদের পড়াশোনা শিখাবার জন্য সেই সাইকেল দিলেন, তারা যাচ্ছে। আজকে কিন্তু ড্রপ আউটের সংখ্যা মেয়েদেরও সেখানে অনেক কমে গেছে, ছেলেদেরও কমে গেছে। সেখানে আস্তে আস্তে কিন্তু শিক্ষার গতিটা বাড়ছে। তো যেটা একটা, দেবাশিসদার লাইনটা একদমই চলে গেছে, শোনা যাচ্ছে কি? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। বলছে আপনি বলে যান, আপনি বলুন। শোনা যাচ্ছে আপনাদের? হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি, আপনি বলে যান। আচ্ছা, না ওটা কি কোনো মানে টেলিকাস্ট হবে না, শুধুই আমরা বলে যাব? না না, ওটা ওনার নেটের কোনো প্রবলেম হচ্ছে, আপনি বলুন। আচ্ছা, ঠিক আছে, আপনি কন্টিনিউ করুন। এসে গেছে দেবাশিস দা এসে গেছে। দেবাশিস দা আপনি কন্টিনিউ করুন। আচ্ছা, তো সেই জন্য যেটা যে একটা জাতির মেরুদণ্ড, একটা শিক্ষা, সেই শিক্ষার কিন্তু উনি জোর দিচ্ছেন। দেখুন, একটা দিনই তো সেটা সম্পূর্ণ একটা যে কোনো জিনিসের ফল দিতে সময় লাগে। তো ধীরে ধীরে সেই যে অরাজক একটা রাজত্ব ছিল, সেই জায়গা থেকে অবসান দেখুন সম্পূর্ণভাবে হবে না। এই যে মদ বন্ধ, মদ অনেকে বলবেন এখনো তো মদ এখানে বিক্রি হয়। দেখুন, খুন জখমের জন্য আইন আছে, ফাঁসি, কিন্তু তাই বলে কি একটা ভয় আছে মানুষের।
যে আমি যদি ধরা পড়ে যাই তাহলে আমার ফাঁসি হবে, সেরকম মদের যদি ধরা পড়ে যায় তার নানা রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তো কমবে, আস্তে আস্তে কমবে। তুমি একটা চেষ্টাও করছেন সেখানে যে একটা অ্যাওয়ারনেস, যেটা বলে জাগরুকতা, হিন্দিতে বলছে জাগরুকতা, সেটা কিরকম, যারা মদ ছোট ছোট যারা চোলাই মদ বিক্রি, অন্য মদ বিক্রি করতেন, যারা গরিব মানুষ, সাধারণ মানুষ, তাদের কিন্তু কি করেছেন, তাদের জন্য 5 লাখ টাকা 10 লাখ টাকা পর্যন্ত লোনের ব্যবস্থা করে দিয়েছেন। এবং শুধু তাই নয়, তারা অন্তত 2 বছর পর্যন্ত সেই লোনের টাকা তাদের শোধ করতে হবে না, পরবর্তীকালে শোধ করতে হবে। আর 2 বছর পর্যন্ত তারা ওই লোন ভেঙে খাবে না, 2 বছর পর্যন্ত তাদের মাসে 2000 টাকা করে দেওয়া হবে। এই প্রকল্প কিন্তু নীতিশ কুমার নিয়েছেন। শুধু মদটাই বন্ধ করেছেন, এটা ভুল করছেন, এটা ভালো করে আপনারা খবর নিয়ে দেখুন। মদ বন্ধ করার সঙ্গে সঙ্গে তার সঙ্গে যেসব এই ছোট একদম দরিদ্র শ্রেণীর মানুষেরা যার সঙ্গে যুক্ত ছিলেন, সেই সব মানুষগুলোর কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থার দিকেও তিনি নজর দিয়েছেন। আপনি বলবেন 100% হয়নি, আমি বলবো 90% হয়েছে, সেটা তর্কের বিষয়, কিন্তু তিনি একটা পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন। সেই জায়গায় আজকের দিনের যেটা সব থেকে ভালো দিক বিহারে দেখা যাচ্ছে, যে মেয়েদের উপরে, মা বোনেদের উপরে যে অত্যাচার করতো বাড়ির পুরুষেরা করতো, আজ কিন্তু সেটার সংখ্যাটা নীতিশ কুমার বলছেন না, সেটা সমীক্ষা বলছে, বিভিন্ন আন্তর্জাতিক সমীক্ষা বলছে, সেখানে ক্রাইম কমে গেছে। সেখানে যেখানে রাস্তাঘাটে যেভাবে অ্যাক্সিডেন্ট হতো, সেই অ্যাক্সিডেন্টটা কমে গেছে। একটা জিনিস আস্তে আস্তে ধীরে ধীরে সেটা আগাবে। আর তার জন্যই তো শিক্ষিত মানুষের দরকার। যত দেখুন, অনেকে ভয় পান, রাজনীতিকে বলেন নোংরা জিনিস, ও রাজনীতি খুব খারাপ জিনিস। তাহলে যারা সমাজের প্রতিষ্ঠিত মানুষ, যারা শিক্ষিত মানুষ, যারা সমাজকে আগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাবে, তারা যদি রাজনীতিতে না আসেন, তাহলে চোর ডাকাত ক্রিমিনালরা এসে সেই জায়গাটা ভরাট করবে। প্রকৃতির নিয়মে কোনো শূন্য থাকে না, শূন্য স্থান ভরাট হচ্ছে। সেই ভরাট হওয়ার ফলে সেটা রাজনীতিতে আরো গন্ধ হয়ে যাচ্ছে, গন্ধা যেটা হিন্দিতে বলে, আরো খারাপ হয়ে যাচ্ছে। সেই জায়গায় এইটা একটা ভালো লক্ষণ যে ভালো মানুষেরা আস্তে আস্তে রাজনীতিতে আসুন, শিক্ষিত মানুষের রাজনীতিতে আসুন, সমাজ সচেতন মানুষেরা রাজনীতিতে আসুন, এবং রাজনীতির এই যে একটা খারাপ দিক, সেই খারাপ দিকটা চলে যাক। আস্তে আস্তে সমাজের মধ্যে একটা মানুষের মধ্যে ধারণা হোক রাজনীতিটা এত খারাপ নয়। অশোকদা, আমি আসছি দীপান্বিতা ম্যাডামের কাছে। এক সেকেন্ড, কারণ যে পরিবর্তন করতে হলে তো আপনাকে এই গণতান্ত্রিক ব্যবস্থা রাজনীতির মাধ্যমেই পরিবর্তন করতে হবে, এটাকে বাদ দিয়ে তো কোনো পরিবর্তন আনা যাবে না। ঠিক কথা। আমি আসছি দীপান্বিতা ম্যাডামের কাছে। দীপান্বিতা ম্যাডাম, ব্যাপার হচ্ছে যে যেটা আমরা জানি, আজকে পর্যন্ত যা জানা গেছে, যে পশ্চিমবঙ্গে যদি ভারতবর্ষে, পশ্চিমবঙ্গে নয়, মাফ করবেন, যদি ভারতবর্ষে ভ্যাকসিন যতদিন না আসবে ততদিন মানুষের পরিস্থিতি খুব ভয়ানক হবে। আমরা নিজেরাও দেখেছি, যে আপনি জানেন, যেহেতু আপনি মাঠে ঘাটে কাজ করেছেন, আমি দেখেছি করোনার পরিস্থিতির সময়, আমফানের সময় আপনাকে আমি দেখেছি, বহু জায়গায় আপনি কাজ করেছেন নিজে। আজকে যা পরিস্থিতি, তাতে করে মানুষকে কিন্তু রাস্তায় বেরোতেই হচ্ছে, উপায় নেই। আর মানুষ আজকে নিরুপায়, তবেই তারা আজকে রাস্তায় বেরোচ্ছে। একই সাথে এই রোগও থাকবে, যেটা আমার যতটা জানা গেছে বা আমরা যতটা জানি, রোগকে সাথে করে নিয়েই আমাদের চলতে হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভ্যাকসিন এলে যবে আসবে সে তখন ভাবা যাবে। যদি ভ্যাকসিন না আসে, তাহলে কি আপনি মনে করেন যে মানুষ কিভাবে বাঁচবে, তার রাস্তাটা কি, ওয়ে আউটটা কি, আপনারা কি মনে করেন? ভ্যাকসিনের ব্যাপারটা হচ্ছে, এটা তো একটা প্রয়োগের ব্যাপার আছে। সেই সমস্ত যেখান থেকে প্রয়োগ করে ঠিকঠাক রেজাল্ট পাবে, তবে তো সাধারণ মানুষের জন্য, বাচ্চাদের জন্য, বয়স্কদের জন্য এটা আসবে। এটা একটা লম্বা প্রসিডিওর। তবে ততদিন মানুষকে বেরোতেই হবে, কাজকর্ম করতে হবে। সেক্ষেত্রে নিজেদের সাবধানতা বজায় রাখা, নিজেদের যে সোশ্যাল ডিস্টেন্সিং আছে, যে সমস্ত মাস্ক পরা, যে সাবধানতার কথা বারবার উল্লেখ করা হচ্ছে, সেগুলো মেনে নিয়েই আমাদের কাজে বেরোতে হবে। কারণ এভাবে মানুষ ঘরে বসে তো থাকতে পারবে না। যদিও বাচ্চাদের আজকাল অনলাইনে পড়াশোনা হচ্ছে, তবু বলবো যারা কলেজে পড়ে, যারা আরো উঁচু পড়াশোনা করছে, অনলাইনে পড়াশোনাটা ঠিকঠাক হয়? পড়াশোনাটা দেখুন, একদম না হওয়ার থেকে তো ভালো। না ম্যাডাম, বাচ্চারা, প্রশ্নটা বলুন আর একবার। মানে অনলাইনে পড়াশোনা শুনতে বলছি, অনলাইনে যে পড়াশোনা আজকে হচ্ছে, আমার প্রশ্নটা হলো, অনলাইনে যে পড়াশোনা হচ্ছে, এটা কি আদৌ এইভাবে একটা পড়াশোনা করা ঠিকঠাক সম্ভব? আপনি কি মনে করেন? না, অনেক ক্ষেত্রে সম্ভব নয়। অনেক ক্ষেত্রেই সম্ভব নয় যে অনলাইনে। শোনা যাচ্ছে না? আমার প্রশ্নটা হলো, অনলাইনে যে পড়াশোনা হচ্ছে,
এটা কি মানে আপনি বলছেন এটা কি ঠিক, মানে এটা কি ঠিকভাবে হচ্ছে, আর এটাই কি প্রশ্ন? হ্যাঁ, না বলছে ওনারই নেটে গন্ডগোল হচ্ছে। ওনার প্রশ্নটা হচ্ছে যে অনলাইনে যে পড়াশোনা হচ্ছে এটা কি সঠিকভাবে পড়াশোনাটা হচ্ছে কি, এই প্রসঙ্গে আপনি সঠিক এটা বলুন। যখন ক্লাসরুমে পড়াশোনা হয় তার একটা আলাদা ধাঁচ আছে, এখন যখন অনলাইনে হচ্ছে তার একটা আলাদা প্রসিডিওর শুরু করেছে স্কুলগুলো। তো বর্তমানে বাচ্চাদের কিছু তো পড়াশোনা হচ্ছে, আমাদের থেকে বড়রা তবু কাজকর্মতে ব্যস্ত থাকে, বাচ্চাদের পড়াশোনা ছাড়া জীবনটা দুর্বিষহ হয়ে উঠছে। তো যেটুকু পড়াচ্ছে স্কুল, যেটুকু ইনিশিয়েটিভ নিয়েছে ওদের জন্য, আপাতত এই সময় বাচ্চাদের বাইরে বার করার থেকে আমার মনে হয় অনেক ভালো যে বাড়িতে বসে পড়াশোনা করছে, পরীক্ষা দিচ্ছে, অন্তত পড়াশোনার টাচে তো আছে। তারা তো প্রতিদিন মাস্টারকে পড়তে হবে, দিদিমণিকে লেখা দিতে হবে বা পড়া দিতে হবে, এটা তো করছে। এটা আমার মনে হয় যে যখন যেমন পরিস্থিতি, এখন এই রকম পরিস্থিতিতে আমরা বাবা মারা তো বাচ্চাদের পাঠাচ্ছি না বা পাঠাবো না, তাতে যতটুকু স্কুলগুলো করছে আমার মনে হয় ভালোই করছে। আমি একটা প্রশ্নে সৌরভের কাছে আসবো। সৌরভ, একটু একটা প্রশ্ন আমার আজকে ভাইটাল ব্যাপার, যে তুমি জানো যে গতকাল বিজেপিতে রাহুল সিনহা একটা মন্তব্য করেছিল, যেহেতু বিজেপি দলের এবারে দায়িত্বে মুকুল রায়কে নিয়ে আসা হয়েছে, সেই জায়গায় রাহুল সিনহা একটা ভয়ঙ্কর কথা বলেছে। তো এটা কি মনে করা যায় যে রাহুল সিনহা আগামী 3 দশকের মধ্যে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসে আসবে? এরকম কোনো কথা, এরকম কোনো বক্তব্য জানা যায়? প্রথম কথা হচ্ছে যে অনেকেই জানেন কিনা জানি না, সেটা হচ্ছে রাহুল সিনহা নিজের ভাই তৃণমূল কংগ্রেসের সদস্য এবং তিনি একটা ভালো পদাধিকারী রয়েছেন। রাহুল সিনহা নিজের ভাই, হ্যাঁ নিজের ভাই রয়েছে। এবং সেক্ষেত্রে একটা কথা হচ্ছে যে তিনি আসবেন কি আসবেন না সেটা তার ব্যাপার। আবার এরকম দেখা যায় যে গোসা হয়েছে, আবার কদিনের মধ্যে বিষয়টা ম্যানেজও হয়ে যেতে পারে, সেটাও হতে পারে, সেটা কোনো ফ্যাক্টর না। কিন্তু মূল বিষয়টা যেই জায়গা দাঁড়িয়ে গেছে, যেই জায়গাটা মূল জায়গাটাকে রাহুল সিনহা মানে যেটাকে বলে চোখে আঙ্গুল দিয়ে দেখানো, যে জায়গা যে আমাকে ক্ষমতায় আসতে হবে কিংবা আমাকে কিছু পেতে হবে, আমাকে কিছু করতে হবে, তার জন্যে আমি যেন তেন প্রকারণে যা খুশি করতে পারি, যা খুশি করা যেতে পারে। এই জায়গাটাই আমি যে এই জায়গাটাই বিজেপির সাথে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যে পার্থক্য দেখায়। আমি এইখানটা আমি একটু প্রসঙ্গে বলি, যেটা হচ্ছে যে অন্যান্য রাজনৈতিক দলের থেকে কিন্তু বিজেপি সম্পূর্ণ আলাদা। যেরকম ভাবে আপনারা হচ্ছে জনতা দল ইউনাইটেড নীতিশ যথেষ্ট ভালো, উনি যথেষ্ট ভালোভাবে কাজ করছেন এবং উনি নিজেও একের সময় গর্জে ওঠেন এই বিজেপির বিভিন্ন পলিসির ওপরে, উনি নিজে গর্জে ওঠেন। কেন ঘটনাটা ঘটেছে যে নীতিশ কুমার, এটা তো মানতে হবে, এটা তো 100 বার, এটা সমাজবাদী চিন্তাধারা থেকে এক জনতা পার্টির জন্ম। যে আমি যদি ভুল হই অসুবিধা ধরি, সমাজবাদী একদম পুরো চিন্তাধারা থেকে জনতা পার্টি, সেখান থেকে কোনো কোনো কারণে বৃহৎ পরিবারে কিছু মতাদর্শ মতানৈক্য মতবিরোধ থাকতেই পারে, সেখানে হয়তো বিভিন্ন জন বিভিন্ন প্ল্যাটফর্মে ভাগ হয়েছে, কিন্তু মূল আদর্শ তো সেই জয়প্রকাশ নারায়ণ। অসুবিধা ঠিক তো? ঠিক ঠিক। মূল আদর্শ একবার জয়প্রকাশ নারায়ণ, লোহিয়া জয়প্রকাশ, লোহিয়া জয়প্রকাশ না না, এইগুলো হচ্ছে এর মূল আদর্শ। তো এই মূল আদর্শটা কি হচ্ছে বিচ্যুত হয়নি। আজকে যে সমাজবাদী জায়গাতে তারা যেই সব মানুষগুলো একের সময় তাদের যে কি বলবো স্যাক্রিফাইস, বিশেষত যারা আবার গান্ধীবাদী সমাজবাদী ছিলেন, তাদের যে স্যাক্রিফাইস, তারা আমার নিজের দেখা একজন যে তারা ডিস্টার্ব করছি না, 1 মিনিট। সেটা হচ্ছে এই কংগ্রেসের এই যে আমরা স্বাধীনতার আগে যেটা তাদের বলা তো কংগ্রেস সোশ্যালিস্ট, কংগ্রেসের মধ্যে থেকে যারা সমাজবাদী চিন্তার মানুষ তারা কংগ্রেস জানি জানি, হ্যাঁ কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি, আচার্য কৃপালনী থেকে আরম্ভ করে সবাই ছিলেন।
হ্যাঁ, কিন্তু ঘটনাটা যেটা হচ্ছে যে আমি কিছু মানুষকে এমনও দেখেছি যারা গান্ধীবাদী সমাজতান্ত্রিকে বিশ্বাস করে, তাদেরকে আমি দেখেছি তারা কোন রকম আনাজ খায় না, চাল ডাল গম এমনকি নুন খায় না, তারা শুধুমাত্র দুধ মিষ্টি ফলের উপরে বেঁচে আছে। এমন মানুষও আছে, খালি পায়ে হাঁটে, সোশ্যালিস্ট, তুমুল ভাবে সোশ্যালিস্ট। আমার এলাকায় একজন আছেন, তিনি খালি পায়ে হাঁটেন, এখন বর্তমানে পরিস্থিতির জন্য তাকে জুতো পরতে হয়েছে, কিন্তু তাকে আমি দেখিনি যে তাকে কোন রকম ভাবে কোন রকম আনাজ বলুন কোন রকমের কিছু করে। এই যে ত্যাগ, কিংবা তেমনি এই যে সমাজবাদী সোশ্যালিস্টের মধ্যে কিংবা ওই গান্ধীবাদী সোশ্যালিস্টের মধ্যে এই যে অনেকে পোশাক আশাকের মধ্যে যে ত্যাগ এনেছেন, যে ওই খদ্দর পরা, অমুক পরা, একটা সাধারণ জীবনযাপন, এইটার সঙ্গে বিজেপিকে গোলানো যায়, এইটা সম্পূর্ণ আলাদা। এই জায়গা থেকে বিজেপি হতে পারে না, হবে না। বিজেপি যে জায়গাটা রয়েছে, বিজেপির যে চিন্তাধারাটা রয়েছে, সেটার সঙ্গে আজকে রাহুল সিনহা কিছুটা খোলসা করে দিলেন যে সত্য কথা, যে আজকে যারা আসছে তাদেরকে একটা কথা হচ্ছে, যাকে বলেছে ভাগ মুকুল ভাগ কিছুদিন আগে, সে হয়ে গেল আজকে কেন্দ্রীয় সহসভাপতি। যাকে নিয়ে বিশ্বভারতীতে এত গোলযোগ, সে নাকি বলতে গেলে নারী আসক্তি বলে যাকে নিয়ে এত গোলযোগ, সেই অনুপম হজরা হয়ে গেল জাতীয় সংসদ। যে মানুষটি বাংলা বিভাজনের জন্য লোকসভায় দাঁড়িয়ে বলছেন, তিনি হয়ে গেলেন জাতীয় মুখপাত্র। এদের মূল লক্ষ্য হচ্ছে আমার কিছু না, আমার হচ্ছে চেয়ারটা চাই, তার জন্য যতটা নিচে নামা যায় নেমে যায়। এইটা হচ্ছে বিজেপি। এর সঙ্গে আর পাঁচটা সোশ্যালিস্ট বলুন কিংবা যারা যারা রয়েছেন অন্যান্য সমাজবাদী বলুন কিংবা যারা গণতান্ত্রিক বিশ্বাস করেন, ওই কি বলে যারা ডানপন্থী রাজনীতিতে বিশ্বাস করেন, তাদের সঙ্গে সম্পূর্ণরূপে আলাদা। এটা একটা ব্যাপার আছে। আজকে মনে হয় দেবাশিসদার কোন একটা প্রবলেম হয়েছে, নেটের প্রবলেম হচ্ছে আমার মনে হচ্ছে, বারবার এই জায়গা থেকে আমার মনে হয় যে কিছুটা অনুষ্ঠানটা এরকম ভাবে চলতে পারে, আমি একটুখানি যতটা পারে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কিছু করার নেই যখন ওর নেটের এরকম প্রবলেম হচ্ছে। তা আজকে দীপাদির কাছে আমার প্রশ্ন সেটা হচ্ছে যে আজকে যে বর্তমান পরিপ্রেক্ষিতে যে দুর্গাপুজো আসছে এবং সেটা একই প্রশ্ন অশোকদার কাছে, যে আমাদের তো এইটা একটা বড় উৎসব, শারদ উৎসবটা একটা বড় উৎসব, এইটাকে ছাড়া আমরা বাঁচতে পারবো না, এটা আমাদের একটা অক্সিজেন। এটা সত্যি কথা বলতে এটা আমাদের অক্সিজেন। আজকে এইটা মাননীয় মুখ্যমন্ত্রী এটার একটা পারমিশন দিয়েছেন যে এটা করার জন্য, এবং হবেও পুজোটা যথাক্রমে। তা এই জায়গাটা যে বলা হয়েছে যে কিছুটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে আমি প্রশ্নটা করে দিয়েছি দেবাশিস দা, সোশ্যাল ডিস্টেন্স মেনটেন আমি প্রশ্ন করে দিয়েছি যে সোশ্যাল ডিস্টেন্স করে মেনটেন করে যে এই ব্যাপারটা করা বলা হচ্ছে, এটা কি আদৌ সম্ভব? আর যদি সম্ভব কিভাবে হতে পারে? দীপাদিকে আছে প্রশ্ন, তারপরে অশোকদাকে একই প্রশ্ন। দুর্গাপুজো একটা বিশাল ব্যাপার, তার জন্য আমি জানি যে আমরা প্রচুর ভিড় ভাট্টা দেখি, কিন্তু এবছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে একটা সেফ ডিস্টেন্স রেখে দুর্গাপুজো করতে। দেখুন, এখন এই যে 7-8 মাস টানা করোনার যে প্রভাব আমরা দেখছি, তাতে প্রতিটা মানুষ ব্যক্তিগতভাবেই কিন্তু সচেতন হয়ে গেছে। আলাদা করে যে সচেতনতা, সেটা তো আমরা নেবই, যারা পুজো উদ্যোক্তা আছেন তারা নেবেন, কিন্তু আমার মনে হয় প্রতিটা মানুষ নিজে থেকে সচেতন হয়ে গেছেন। ফলে যে বিধি নিষেধ বা যে রুলস আমরা বানাবো বা প্রতিটা পুজো কমিটি বানাবে, আমার মনে হয় বাঙালি খুশি মনেই সেটা মেনে নেবে। বাঙালি শুধু বলবো না, সে মেনে নেবে, কিন্তু এই যে বলছে যে বিভিন্ন ক্ষেত্রে যে অনেকে এটা থিম করছে, তো কলকাতা অনেক পুজো থিম হচ্ছে, কিন্তু যে এই যে যেটা হচ্ছে আমাদের অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন যে একটু খোলামেলা করতে, একটু সেফ ডিস্টেন্স, এবার থিম করলে তো আপনি ওই 25 জন 20 জনকে ঢোকাতে পারবেন না। সেক্ষেত্রে কিরকম কি হতে পারে, মানে যেহেতু আপনারা একটা পুজো করেন সেখানে থিম করে। দেখুন, যে যারা থিম পুজো করছে তারা নিশ্চয়ই এটা মাথায় রেখে, যেটা কখনো হতে পারে না যে করোনার এই ভয়াবহ পরিস্থিতি তারা ভুলে গেছে।
তারা নিশ্চয়ই সেই রকম ভাবেই ব্যবস্থা করবে। সেটা নিশ্চয়ই আমরা পুজোর সময় দেখতে পাবো। এছাড়া আমাদের মুখ্যমন্ত্রী বলেই দিয়েছেন যে এবারে ঠাকুর দর্শনের সময়সীমা বেড়ে গেছে, মানে তৃতীয়া থেকে একাদশী পর্যন্ত। তো তৃতীয়া থেকে যখন শুরু হবে আমার মনে হয় সচেতন নাগরিক এবং সচেতন মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই ডিভিশন হয়ে যাবে, তাতে কিছুটা হয়ে যাবে। কম হ্যাঁ হয়ে যাবে, কারণ এই এত সাংঘাতিক সময় পেরিয়ে যখন একটা দুর্গাপুজো আসছে তখন সবাই আমার মনে হয় যে সহযোগিতা করবে এবং খুব ভালোভাবেই অশোকদা কি বলেন এই ব্যাপারে? অশোকদার কি মতামত? দেখুন, বাঙালির সর্বশ্রেষ্ঠ পূজা হচ্ছে দুর্গোৎসব, এটা তো মানতেই হবে, সকলকেই মানতে হবে বাঙালি হিসাবে, তো এটা তো হবেই। কিন্তু তার মধ্যেই আমাদের কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। একটা কারণ হচ্ছে এই দেখুন, এর কোনো ওষুধ নেই এখন পর্যন্ত, এর ভয়াবহতা কমেনি। সেই জায়গা থেকে আপনাকে যেটা মানে ডাক্তারবাবুরা বলছেন, বিজ্ঞানীরা বলছেন, মানে এই নিয়ে যারা গবেষণা করছেন, আমি বিজ্ঞানী হতে সেই তাহলে তার সঙ্গে যারা যুক্ত আছেন বিভিন্ন প্রতিষ্ঠার, সে হুই বলুন আর ভারতবর্ষে যে ICMR, তো সেখানে আপনাকে এই মাস্ক ব্যবহার, দূরত্ব মেনটেন এবং হাত পা এইসব পরিষ্কার রাখা, থুতু না ফেলা, আমাদের তো একটা স্বভাবই আছে যেখানে সেখানে থুতু আর পানের পিক ফেলা, এগুলোকে কিন্তু সতর্কতার সঙ্গে। ওটা কিন্তু অশোকদা, ওটা কিন্তু বিহারে বেশি ছিল, ওটা কিন্তু বিহারে বেশি না। ও তো শুনুন, বারবার বিহার করবেন না। বিহার যে জায়গায় আজ 8 থেকে 5 বছর পরে যে জায়গায় এগিয়ে যাবে, যে জায়গায় IAS IPS রা সারা ভারতবর্ষকে তারা শাসন করবে, সেখানে আবার আমাকে খোঁচা দিলেন। সেখানে IAS IPS তৈরি করার জন্য আমার দলের যিনি একজন IAS অফিসার ছিলেন, RCP সিং, রাজ্যসভায় আমাদের দলের যিনি প্রধান, সেই রামচন্দ্র প্রসাদ সিং, তিনি চাকরি ছেড়ে দিয়ে তিনি জনতা দলে যোগদান করেছিলেন। তিনি আমাদের মানে বলতে পারেন সেকেন্ড ম্যান। সেই রামচন্দ্র প্রসাদ সিং IAS, তিনি ট্রেনিং নিচ্ছেন বিহারের ছেলেদের কিভাবে IAS করা যাবে। তিনি ট্রেনিং নিচ্ছেন বিনা পয়সা, কোনো পয়সা নিচ্ছেন না, প্রতিষ্ঠান খুলেছেন বিনা পয়সায় IAS ট্রেনিং দিয়ে করাবার জন্য। সেই জন্য বিহার যে জায়গায় এগিয়ে যাবে আমরা কিন্তু অনেকদিন পিছনের দিকে থেকে যাব, এইটা চিন্তা করুন। বাংলা কি হবে, যাই হোক, এটা নিয়ে আজকে দুর্গাপূজা নিয়ে হচ্ছে। আমার একটা প্রশ্ন আছে, এইটা খুব ভালো কথা বলেছেন, কারণ এটা কিন্তু বিহার একটা দৃষ্টান্ত স্থাপন করছে যে 6 মাস আগে চাকরি ছেড়ে বিহারে নিয়ে রাজনীতিতে ঢুকে গিয়ে আবার ট্রেনিং দেবেন। এটা আপনাদের একদম ঠিকঠাক বলেছেন, মানে এটা ভীষণ ভালো কথা বলেছেন, মানে এটা একদম বিহার পথ দেখাচ্ছে, তাই তো? না, এটা আমার মতে বলে এটা আমার বিশ্লেষণটা একটু অন্যরকম। না না, আমার বিশ্লেষণটা একটু অন্যরকম। আমার অনেকেই আছে জনতা পার্টিতে জরুরি অবস্থার সময় এক মিনিট বলতে দিন। হাজারিবাগের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট জরুরি অবস্থার সময় দিয়ে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের চাকরি ছেড়ে দিয়ে জনতা পার্টিতে এসেছিলেন। আমাদের কিন্তু এরকম অনেক উদাহরণ আছে। দাদা আমাকে বলুন, এবার বলুন। আমি যেটা বলছিলাম এটা বিহার পথ দেখাচ্ছে, মানে অশোকদা। হ্যাঁ সৌরভদা বলুন। ব্যাপারটা এই জায়গাটা একটু অন্যরকম ব্যাপার আছে। এই জায়গাটা হচ্ছে যেটা আমার বুদ্ধিতে যেটা বলে সেটা হচ্ছে যে আমি একটু আগে বলছিলাম, তুমি তখন লাইনে ছিলে, সেটা হচ্ছে যে আর 5টা রাজনৈতিক দলের সঙ্গে বিজেপি পুরো আলাদা। জনতা পার্টি পুরো একটা গঠনমূলক এবং সেখানে সমাজবাদী, গান্ধীবাদী যে চিন্তাধারা, তার ত্যাগ, এটা আমি সমাজবাদী এবং গান্ধীবাদীতে মিলিত একটা দাঁড়া বলতে, সেটা হচ্ছে যে এটা চিন্তাধারার মধ্যে একটা প্ল্যাটফর্ম। এরা একটা জিনিস এটা মানতে হবে, নীতিশ কুমার, এটা হয়তো অশোকদা এখন স্বীকার করবেন না, এটা আমি একটা পুরো ড্যাম শিওর, কেন অসুবিধা আছে, অস্বীকার করার দরকারও নেই, মনে মনে বিশ্বাস করে। সেটা হচ্ছে যে নীতিশ কুমার খুব ভালো করে জানেন যে বিজেপি পার্টিকে, নীতিশ কুমার খুব ভালো করে জানেন। কিন্তু আজকে বিহারে যতটুকু কাজ হয়েছে সেটা নীতিশ কুমারের জন্য, এটা বলে লাভ নেই, যেটা হয়েছে সেটা হয়েছে। আজ নীতিশ কুমার বিজেপিকে খুব ভালো করে চেনে এবং নীতিশ কুমার জানে খুব ভালো করে, যখন এই মহারাষ্ট্রের যে ওই বলিউডের কেচ্ছাটা নিয়ে বিজেপি যে নোংরামিটা খেললো, এবং আজকে আপনি অদ্ভুত ভাবে দেখেছেন কিনা জানি না, শিবসেনার সঙ্গে বিজেপির বৈঠক হয়েছে, এবং এইটা একটাই একটা পথ, যে আমি কদিন আগেই বলেছিলাম ব্ল্যাকমেলিং করা, নয় টাকা দিয়ে কেনা, নয় ব্ল্যাকমেল করা। এই হচ্ছে ব্ল্যাকমেলটা কঙ্গনা রাওয়াতকে দিয়ে করালো, যে এইসব কেচ্ছা করে আজকে এই জায়গাটা। নীতিশ কুমার এটা খুব ভালো বুঝে গেছেন, এবং যিনি পান্ডে সাহেব,
তিনিও বুঝেছেন, কেন তাকেও কিন্তু কিছু ক্ষেত্রে মানসিকভাবে অপদস্থ হতে হয়েছে। এটা হচ্ছে কাঁটা দিয়ে কাঁটা তোলা। 6 মাস ওয়েট করুন, দেখতে পাবে নীতিশ কুমার কি খেলাটা খেলবে। পান্ডে সাহেবকে আনার পেছনে এর পেছনে রহস্য আছে, কারণ বিজেপির সঙ্গে নীতিশ কুমার কিন্তু খুব ভালো পলিটিশিয়ান, নীতিশ কুমার খুব ভালো বুঝেছেন ব্যাপারটা। নীতিশ কুমার নিজের জায়গাটাকে বাঁচাচ্ছেন, স্বাভাবিক, কেন উনি চাইছেন যে বিহারে উন্নয়ন করতে। আর যে বলে লাভ নেই, বিহারে অনেক উন্নয়ন হয়েছে নীতিশ কুমারের জন্য, মানুষ ভোট দিতে পারছে, এগুলো হয়েছে, যেটা আর যেটি সময় ছিল না। আজকে যে বিহার তুমি বলছো বিহারে উন্নতি হয়েছে, আমিও একমত তোমার সঙ্গে। তা পশ্চিমবঙ্গে কি উন্নতি হয়নি এটা বলতে হবে? অশোকদা কি অবশ্যই হয়েছে, অবশ্যই হয়েছে। অশোকদা কি বলবে জানা, অশোকদা পশ্চিমবঙ্গ হয়েছে, অন্তত কমিউনিস্ট অশোকদা তো রাজনীতির মতো বলে মনে মনে তো বিশ্বাস করেন কি হয়েছে না হয়েছে। অশোকদা মনে মনে বিশ্বাস করেন, আমি কিন্তু আপনারা একটা জায়গা শুরু করে আর একটা জায়গায় নিয়ে যাচ্ছেন, যেটা শুনুন, এটা নিয়ে আলাদা দিন আলোচনা করবেন। আমি একটা কথা বলি, দরজা 34 বছর দরজা জানলা খোলা রাখা, খোলা রেখে ভোট করা, আর এখন মশারি টাঙিয়ে ভোট করা, এটা কিন্তু বিহারে নেই। যাই ওই অন্যদিন আলোচনা রাখবেন, এই বিষয়ে সাবজেক্ট করবেন, আমি বলবো। আমার সৌরভ দা আমার বিরুদ্ধে বলবেন, আমি পক্ষে, আমি কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে যেটা না ভাইটাল জায়গা, শুনুন কথা বলি, সৌরভ দা আমার এই একটা জায়গা ক্লিয়ার, অশোক দা প্লিজ একটা জায়গা ক্লিয়ার করুন, এই মশারি টাঙানো ব্যাপারটা একটু ক্লিয়ার করুন প্লিজ প্লিজ প্লিজ। আমি বলছি, সৌরভ দা একটা প্রশ্ন করেছেন, মাঝ রাস্তায় ছেড়ে দিচ্ছি, সেটাকে একটু অনুরোধ। দাদা এমনি আমার উপরে অনেক সময় অভিমান করেন, দাদা ভাইয়ের অভিমান ভালো নয়, যেটা আমি বলছি দুর্গাপুজোর বিষয়ে যে সমস্যাটা বলছেন, সমস্যা আছে। আমরা যদি সঠিকভাবে পালন না করি, আজকেই একটা সার্ভে রিপোর্ট করেছি, আপনি সার্ভের কথা বারবার বলেন না, হয়তো আপনারও নজরে এসছে, এখন হয়তো সেটা আপনি এখানে প্রয়োগ করছেন না। সার্ভে রিপোর্টে দেখা যাচ্ছে যাদের করোনা হয়েছে ফার্দার তাদের করোনা হচ্ছে, এবং সেটা যেটা হচ্ছে অ্যান্টিবডি যেটা তৈরি হচ্ছে সেটা অ্যান্টিজেনকে মারতে পারছে না। মানে অ্যান্টিবডি হচ্ছে আমাদের শরীরের ব্যাপার, যেটাকে ওই অ্যান্টিজেন শত্রুকে প্রতিহত করবে, তার বলয় তৈরি করতে পারছে না। তাহলে দ্বিতীয়বার হওয়ার ফলে সেটা আরো ভয়ঙ্কর আকার নিচ্ছে। এটা কিন্তু বোম্বের একটা রিসার্চ করে এটা বেরিয়েছে। তাহলে পশ্চিমবঙ্গে যদি আমরা এই দূরত্ব মেনটেন এবং এইভাবে না সমস্তগুলো মানে থুতু যত্রতত্র ফেলবো না, হাত পরিষ্কার করবো, দূরত্ব মেনটেন এগুলো না করি, দুর্গাপুজোর সময় আমি যত্রতত্র করি, আর এরকম ভাবে ব্যবস্থা, তখন বলবেন পুলিশ করেনি, প্রশাসন করেনি। আমি এই জায়গা থেকে বলবো, তখন আমরা কাকেই ধরবো না, প্রশাসনকে ধরবো এবং রাজ্যের যে শাসন ক্ষমতা আছে তাকে ধরবো? এটা কিন্তু ধরা ঠিক হবে না। আমি আগে থাকতেই বলে রাখি, মানুষেরও দায়িত্ব আছে, মানুষেরও কর্তব্য আছে। তাকে একবারে আনন্দে মাতোহারা হয়ে আমি যা খুশি তাই করে গেলাম, আর আমি রাষ্ট্রকে দোষ দিলাম, ঠিক কথা। মানুষের সম্পূর্ণ একদম সম্পূর্ণ মানুষের দায়িত্ব আছে, তোমার নিজের সচেতনতা নিজের কাছে। আজকে অনুষ্ঠান একদম শেষ জায়গায় এসে গেছি, দাঁড়িয়ে গেছে। মানে আমার দুর্ভাগ্য, আমি সারাক্ষণ থাকতে পারলাম না আমার নেটওয়ার্কের প্রবলেমের জন্য। এটার জন্য আমি সত্যি দুঃখিত সবার কাছে। আমি লাস্ট দীপান্বিতা ম্যাডামের কাছে একটা প্রশ্নে আসবো, এ দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করব। সেটা হচ্ছে যে আপনাদের যে নারী বাহিনী যেটা হয়েছে, এনাদের অ্যাক্টিভিটিস সম্পর্কে আপনি আমাদের বললেন, আমরাও জানলাম। আমি নিজেও এতটা জানতাম না, যদিও কিছুটা আমি শুনেছিলাম। তবে এটা আশা করব যে আপনারা আপনাদের বাহিনী নিয়ে প্রচেষ্টা করে একটা সুন্দরভাবে কাজ করুন। আজকে এটা নিঃসন্দেহে আমার মনে হয় তাতে করে সবাইরই ভালো হবে, জনসাধারণের ভালো হবে এবং প্রতিটা মানুষের ভালো হবে। এই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই প্রচেষ্টাকে নিশ্চয়ই আমরা সার্থকভাবে বলবো। আর অশোকদা এমন একজন মানুষ যাকে আমি ডাকলেই অশোকদা হাজার কাজ ফেলে চলে আসেন। মানে অশোকদা কোনো জায়গায় না করেন না। আমি সত্যি অশোকদার কাছে কৃতজ্ঞ। সৌরভ হাজার ব্যস্ততার মধ্যেও আমার কথা ফেলে না। এই জন্য আজকে অনুষ্ঠান ভালোবাসার টান, এটা ভালোবাসার টান। হাওড়া জেলার প্রতি আমার একটা অন্য টান আছে, এবং হাওড়া জেলার আপনারা তো আমি পরে বলবো, আমার সেটা আমার মানে আমি নয়, আমার বাবা যিনি একসময় হাওড়াতে চাকরি করতেন, এখানে হয়তো বলা উচিত হবে না, একসময় আপনাকে পার্সোনালি বলবো যে কেন কি জায়গা থেকে হাওড়ার প্রতি আমার একটা, আমি হুগলিতে যেমন এখানে হুগলির একটা টান আছে, সেরকম একটা হাওড়ারও আমার একটা টান আছে। সেটা আমার পিতৃদেব হাওড়াতে চাকরি করতেন এবং একটা বিশেষ ঘটনার মধ্যে দিয়ে সেই আমার মানে আমার উনি কাজ করে গেছেন, সমস্যার মধ্যে কাজ করে গেছেন। সেও একটা রাজনৈতিক
না হলেও রাজনীতি তার ছোঁয়া আছে, সেই জায়গা থেকে আমার হাওড়ার প্রতি একটা টান আছে। না না, এবং হাওড়ার থেকেও বড় কথা হলো এটা সুদূর বাংলাদেশে থেকে চলছে তো চ্যানেলটা, এটা তো আর এবং বাংলাদেশ বহু মানুষ আছে না, সে বাংলাদেশেও তো টান আছে। বরিশালে আমার বাড়ি, করতে পারলাম আধুনা গৌরনদী গ্রাম, একদম বাংলাদেশের প্রতি একটা টান আছে। বরিশালে আমার মানে যারা পিতৃপুরুষ তারা বরিশালের জেলা, গৌরনদী থানা, আধুনা গ্রাম, তার প্রতি তো আমার আরো টান আছে, সেটার প্রতি আরো টান। তাহলে এনআরসির নাম, তাহলে আপনার নামও একদিন এনআরসি তে উঠবে। আমি এটা নিয়ে পরে আসবো বৌদ্ধা, এই অশোকদা, অনেক 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 একদিন আমি নিশ্চয়ই আলোচনায় আসবো। একদম একদম, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজ যারা দেখছেন তাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন জানালাম। ভালো থাকুন, সঙ্গে থাকুন সবাই। আজকের মতো সময় শেষ, আমি বিদায় নিচ্ছি। আপনাদের সবাইকে সুস্থ থাকুন, আবার দেখা হবে। শুভরাত্রি।